আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংলিশের একটা বিশেষ সাজেশন নিয়ে। আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে ইংলিশ টপিকের উপরে যে 20 মার্ক থাকে সেই 20 মার্কটা কিভাবে কোথা থেকে প্রশ্নগুলো আসে এবং কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে এবং কোন টপিকগুলো বেশি বেশি করে রিভাইজ করতে হবে। সেই আয়োজনে যেন আপনাদের সুবিধা হয় এবং আপনারা যেন বুঝতে পারেন যে কোন টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে রিভাইজ দিতে হবে, সেই টপিকগুলো এবং সেই আলোচনায় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু নিয়মিত বিসিএস সহ প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষার বিভিন্ন পরামর্শ এবং ইংলিশের উপরে বিভিন্ন ক্লাস নিয়ে থাকবো। অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। মূলত হচ্ছে ইংলিশের যে সাজেশনটা হয়, ইংলিশের উপরে আমাদের 20 মার্ক থাকে। কয় মার্ক থাকে? 20 মার্ক থাকে। এই 20 মার্ক কিন্তু জাস্ট একটু কৌশলী হই, আমরা যদি একটু বুঝতে পারি যে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমরা, তাহলে অবশ্যই 20-এর মধ্যে কিন্তু 17, 18 এরকম করে কিন্তু মার্ক ক্যারি করতে পারবো। 17 থেকে 18 মার্ক কিন্তু আমরা ক্যারি করতে পারবো যদি আমরা একটু কৌশলী হই এবং আমরা যদি বুঝতে পারি কোন টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে। ইংলিশে যে 20 মার্ক আসে, আমি কিন্তু সে 20 মার্কের যে ডিস্ট্রিবিউশনটা, এই দেখেন প্রথমে যে ইংলিশ গ্রামার মানে বেসিক থেকে কত মার্ক আসে বলেন তো? 9 থেকে 10টা। ওকে, তার মানে গ্রামার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বেসিক লেভেলের গ্রামার আছে আমি কিন্তু আলোচনা করব। ওকে, তারপর দেখেন ভোকাবুলারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির জন্য, জাস্ট নট অনলি আপনার প্রাইমারির জন্য বাট অলসো আপনার কি হতে পারে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় নবম দশম গ্রেডের এখানে কিন্তু অবশ্যই ভোকাবুলারিটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের জন্য তো কথাই নেই। সুতরাং ভোকাবুলারি আপনি যত বেশি নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবেন আপনি কিন্তু তত আপনার চাকরি পাওয়ার মানে পার্সেন্টেজটা বেশি হয়ে যাবে। সুতরাং ভোকাবুলারি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বেসিক যে গ্রামারটা আছে এটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বরে লিখে রেখেছি আমি লিটারেচারে কয় মার্ক আসে? 1 থেকে 2 মার্ক। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আসলে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রিসার্চ করে পাওয়া গেছে সেখানে কিন্তু সত্যিকার অর্থে সর্বোচ্চ 1-2টা আসছে এবং এগুলো কিন্তু প্রিভিয়াস বিসিএস সহ যে চাকরি পরীক্ষা হয়েছে সেই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালো করে পড়া যায়, ভালো করে ব্যাখ্যা সহ নিজের খাতায় নোট করা যায় এবং ওইগুলো যদি বারবার রিভাইজ করা যায় আপনি কিন্তু অবশ্যই 1-2 মার্ক এখান থেকে ক্যারি করতে পারবেন। সুতরাং আপনি কেন লিটারেচারের জন্য বেশি করে সময় দিবেন? আপনি বেশি সময় দিবেন হচ্ছে ইংলিশ গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টের উপরে। ক্লিয়ার? সুতরাং এইভাবে যদি আপনি একটু বুঝে বুঝে পড়েন এবং যদি সময় সাশ্রয় করে আপনি জাস্ট এই ভোকাবুলারি এবং গ্রামারের উপরে বেশি বেশি জোর দেন, অবশ্যই আপনি কিন্তু অন্যদের তুলনায় অবশ্যই এগিয়ে থাকবেন। ঠিক আছে, এখন আমরা দেখব যে ইংলিশ গ্রামার পার্টে যে 9-10 মার্ক আসে সেই 9-10 মার্কের জন্য ইংলিশ গ্রামারের বেসিকের কোন টপিকগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমে আমি লিখে রেখেছি যে পার্টস অফ স্পিচ প্রাইমারির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ সেটা নয়, কিন্তু প্রাইমারি সহ সকল সরকারি চাকরি পরীক্ষায় বিসিএস সহ যাবতীয় যত পরীক্ষা আছে আপনারা হয়তো বা পরীক্ষা দিয়ে আসছেন, সেখানে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। প্রাইমারিতে ঠিক একই রকম সবচেয়ে বেশি আকারে প্রশ্ন করা হয়, 2 থেকে 3টা কিন্তু থাকে। আমি প্রিভিয়াস যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছিলাম, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, সেখানে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। সুতরাং আপনাদের জন্য কিন্তু পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পার্টস অফ স্পিচটা জাস্ট কীভাবে পড়বেন? আপনার যে পার্টস অফ স্পিচ যে ভাগগুলো আছে 8 ভাগ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কিন্তু আপনার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এই যে এইগুলো, ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো একটু ডিটেলসে আপনি পড়াশোনা করবেন। আপনার যে কোনো রাইটারের বই নিয়ে অবশ্যই এই পার্টগুলো পার্টস অফ স্পিচ আপনি একটা আলাদা করে নোট করবেন। নোট করে আপনার যে বেসিকটা ক্লিয়ার করবেন এবং তারপরে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করবেন। আপনি দেখবেন আপনি পারেন কিনা। সুতরাং আপনি যদি বেসিকটা ক্লিয়ার রাখেন এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি অবশ্যই প্র্যাকটিস করেন আপনি কিন্তু অবশ্যই পার্টস অফ স্পিচ থেকে যে 2-3 মার্ক আসবে সেই মার্কটা ক্যারি করতে পারবেন। সুতরাং আপনি কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই কয়েকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা ভাগ কিন্তু এই কয়েকটা প্রকার অবশ্যই আপনি ডিটেলসে পড়াশোনা করবেন, তাহলে অবশ্যই আপনি 2-3 মার্ক ক্যারি করতে পারবেন। আপনারা যদি চান
আপনাদের যদি মনে হয় যে আমি পার্টস অফ স্পিচের উপরে ক্লাস নেব বা বিভিন্ন টপিকের উপরে ক্লাস নেব বা বিস্তারিত আলোচনা করব, অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি পার্টস অফ স্পিচ সহ রাইট ফ্রম ভার্ব সহ যাবতীয় ইংলিশ গ্রামারের উপরে কিন্তু আমি ক্লাস নেব। জাস্ট আপনারা কমেন্ট করলে আমি নিজেকে সেইভাবে তুলে ধরবো। ওকে, অবশ্যই আপনাদের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। পার্টস অফ স্পিচটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। এরপর আমি লিখে রেখেছি প্রিপোজিশন থেকে কিন্তু অবশ্যই 1 থেকে 2 মার্ক, প্রিপোজিশন থেকে 1 থেকে 2 মার্ক কিন্তু আপনার জন্য চলে আসে প্রাইমারির জন্য। প্রিপোজিশন আমরা অনেকেই যেভাবে প্রিপারেশনে প্রিপোজিশন দেখলে কিন্তু সেই প্রশ্নটা স্কিপ করি, মানে বাদ দিয়ে রাখি, ঠিক আছে। বাট আপনি যদি প্রিপোজিশনটা, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো যদি খাতায় নোট করে প্রতিদিন 5টা করে যদি পড়েন, আমি বিশ্বাস করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি 5টা করে রেগুলার এক্সারসাইজ করেন এবং প্র্যাকটিস করেন, আমি আশাবাদী যে 2 মাস 3 মাসের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার শেষ হয়ে যাবে এবং আপনি কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারবেন। তো চাকরি পরীক্ষা দিতে গেলে দেখা যায় যে প্রিপোজিশন থাকলে আমরা কনফিউশন করে ফেলি, ঠিক আছে, কনফিউশনের জন্য আমরা অ্যান্সার করি না। বাট আপনি যদি প্রিপোজিশনে অ্যান্সার করতে পারেন এবং যদি কারেক্ট অ্যান্সার করতে পারেন, আপনি কিন্তু অন্য চাকরি প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকলেন। সুতরাং প্রিপোজিশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষায় বেশি করে আসে। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস যে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, আপনি আলাদা সেগুলো খাতায় নোট করবেন এবং যে কয়েকটা প্রিপোজিশনের উপরে যে নিয়মকানুন আছে সেটাও কিন্তু আপনি জাস্ট ফলো করবেন, কোথায় কোন প্রিপোজিশন হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রিপোজিশন থেকে ভালো মার্ক ক্যারি করতে পারবেন। সুতরাং প্রথমে আপনাকে পড়ে নিতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা নিতে হবে এবং বিস্তারিত পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। তারপরে প্রিপোজিশনের উপরে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। তারপরে আমি লিখে রেখেছি যে ভয়েস এবং ন্যারেশন থেকে 2-3 মার্ক কিন্তু অবশ্যই আসে। আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো রিসার্চ করে দেখেছেন কিনা আমি জানি না, আপনারা রিসার্চ করে দেখবেন। অবশ্যই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হোক, তৃতীয় ধাপ হোক, প্রত্যেকটা ধাপেই একটা ভয়েস অথবা একটা ন্যারেশন, এইভাবে কিন্তু দিয়ে রাখছে। আবার এমন হতে পারে যে ভয়েস 2টা আসছে, আবার এমনও হতে পারে যে ন্যারেশন 2টা আসছে। আমরা কিন্তু ছোটবেলা থেকে, বিশেষ করে 6, 7, 8, 9 থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত অবশ্যই ভয়েসটা প্র্যাকটিস করেছি, ন্যারেশনটা কিন্তু প্র্যাকটিস করেছি। বিশেষ করে এগুলো কিন্তু বেসিক থেকেই প্রশ্ন করা হয়। সুতরাং ভয়েস এবং ন্যারেশন আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আপনি যেগুলো রাইটারের বই নিয়ে আসেন সেই বইটায় ডিটেলসে আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখবেন। বেসিকটা ক্লিয়ার রাখার পরে আপনি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার, সেই প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ পড়ে আপনি খাতায় নোট করবেন, তাহলে কিন্তু আপনার কোনো কনফিউশন থাকবে না, আপনার প্রিপারেশনটা কি অ্যাকুরেট হবে। ওকে, আর আপনারা যদি চান নারেশন, ভয়েস এই সম্পর্কে যদি আমি ক্লাস দেই, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই কিন্তু এই সব বিষয়ে আমি কিন্তু ক্লাস দিব, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে যে বিষয়টা আমরা রেখেছি নাম্বার এবং জেন্ডার থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসে, বিশেষ করে যদি নাম্বার, যেহেতু এগুলো খুবই সহজ একটা বিষয়, নাম্বার এবং জেন্ডার থেকে, এই সহজ বিষয় থেকেও কিন্তু প্রশ্ন করা হয়, বাট আমরা কিন্তু কনফিউশন করে ফেলি। এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে কিন্তু বারবার রিভিশন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে পার্সন এবং গুরুত্বপূর্ণ যে নাম্বারগুলো আছে এবং জেন্ডারগুলো আছে, এগুলো কিন্তু খাতায় নোট করে আপনাকে কি করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, আপনারা যে কোনো রাইটার একটা রাইটারের বই কিনেন, সেই একটা রাইটারের বই থেকে পুরো ইংলিশ গ্রামারটা, বিশেষ করে এই যে আমাদের পার্টস অফ স্পিচ এবং ন্যারেশন, প্রিপোজিশন, নাম্বার, জেন্ডার, এগুলো কিন্তু অবশ্যই একদম খাতায় নোট করে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করবেন। এরপর আমি লিখে রেখেছি রাইট ফর্ম ভার্ব থেকে অবশ্যই 1-2টা প্রশ্ন কিন্তু চলে আসে। রাইট ফর্ম ভার্ব আমি এখানে লিখে রেখেছি, এই রাইট ফর্ম ভার্বের মধ্যে কিন্তু টেন্স আছে, এই রাইট ফর্ম ভার্বের মধ্যে কিন্তু কন্ডিশনালের ব্যবহার আছে, এই রাইট ফর্ম ভার্বের মধ্যেই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। অবশ্যই এর মধ্যে কি আছে, টেন্সের যে সিকোয়েন্স আছে, অবশ্যই এখানে কিন্তু সেগুলো আছে। রাইট ফর্ম ভার্ব হচ্ছে গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যারা কলেজে পড়েছি, আমরা যারা 6, 7-এ পড়েছি, প্রত্যেকটা ক্লাসে কিন্তু রাইট ফর্ম ভার্বের ব্যবহার আমরা শিখে এসেছি। সুতরাং রাইট ফর্ম ভার্ব কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার বেসিক স্ট্রং করার জন্য রাইট ফর্ম ভার্ব অবশ্যই গুরুত্বপূর্ণ। সুতরাং রাইট ফর্ম ভার্বের উপরে আপনি একদম কঠিনভাবে জোর দেন। আপনি অবশ্যই রাইট ফর্ম ভার্ব থেকে যদি 1-2টা মার্ক ক্যারি করতে পারেন, অবশ্যই আপনি কিন্তু এগিয়ে যাবেন। মূল কথা হচ্ছে যে রাইট ফর্ম ভার্বের বেসিকটা, আপনি যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে নোট করে রাখবেন এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেখানে কিন্তু আপনি প্র্যাকটিস করলে আপনি কিন্তু নিজেকে যাচাই করতে পারবেন। সুতরাং
কথা হচ্ছে যে আপনি প্রতিদিন নিয়মিত যদি 7-8 ঘন্টা করে পড়েন, সেই 7-8 ঘন্টার মধ্যে অবশ্যই ইংলিশের জন্য সময়টা একটু বেশি রাখবেন। ওকে, এরপরে আমি যেটা রেখেছি সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনে কিন্তু সর্বোচ্চ মার্ক চলে আসে 3 থেকে 4 মার্ক। আমরা যারা চাকরি প্রত্যাশী আছি অনেকে কিন্তু মনে করি যে এই প্রশ্নটা আমার কমন পড়েনি, এই ইংলিশ প্রশ্নটা আমাদের কমন পড়েনি, এটা খুবই কঠিন। সেটা কিন্তু সেন্টেন্স কারেকশন থেকে 3 অথবা 4 মার্ক আসে। সেন্টেন্স কারেকশন পারতে গেলে অবশ্যই আপনাকে ইংলিশ গ্রামারের যে বেসিকটা আছে সেই বেসিকটা স্ট্রং করতে হবে। সেন্টেন্স কারেকশন বলতে গেলে একটা সেন্টেন্সে ভুল থাকবে, সেই ভুলটাকে আপনাকে সংশোধন করতে হবে। সুতরাং অবশ্যই সেন্টেন্স কারেকশন পারতে গেলে আপনাকে পুরো গ্রামার পার্টটা ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে। তাহলেই আপনি কিন্তু এই যে সেন্টেন্স কারেকশনের এইখান থেকে 3 থেকে 4 মার্ক অবশ্যই ক্যারি করতে পারবেন। ওকে, আপনি কিন্তু খাতায় নোট করে রাখবেন। খাতায় নোট করে রেখে এই যে টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং বেশি বেশি করে প্রশ্ন আসে প্রাইমারির জন্য, আমি কিন্তু প্রিভিয়াস প্রশ্নগুলো রিসার্চ করে এইগুলো করেছি। আপনারা অবশ্যই যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো রিসার্চ করতে পারেন অবশ্যই ভালো। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি করে পড়েন, বেশি বেশি রিভাইজ করেন। অবশ্যই আপনাদের কি হবে, আপনারা উপকৃত হবেন এবং আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। এরপরে আমরা দেখবো যে ভকেবুলারি থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। আপনারা দেখেছেন যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস, ব্যাংক এবং নবম দশম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষাতে কিন্তু ভকেবুলারি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার। ওকে, প্রাইমারির জন্য কিন্তু সেই একইভাবে গুরুত্বপূর্ণ। প্রাইমারির জন্য আপনি যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে, অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রাইমারিতে কিন্তু দেখা যায় যে 2-3টা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সিনোনিম থেকে 1-2টা অথবা অ্যান্টোনিম থেকে 1-2টা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে। সিনোনিম অ্যান্টোনিম আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমটা প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস যে জব সলিউশন আছে, সেই জব সলিউশনটা এমনভাবে প্র্যাকটিস করবেন যেন ওইখান থেকে কোনো প্রকারের সিনোনিম আপনার থেকে কি হয়, দূরে না চলে যায়। আপনি এমনভাবে প্র্যাকটিস করবেন যেন প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন আপনি পারেন। ক্লিয়ার? বিশেষ করে আপনারা যে ভুলটা করেন, জাস্ট যে অপশনটা আছে সেই অপশনটাই ভালো করে পড়েন, কিন্তু যে 4টা অপশন আছে, ঠিক আছে, সেই 4টা অপশন সহ যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন সহ 4টা অপশন কিন্তু বিস্তারিত আপনাকে পড়তে হবে। মোট 5টা শব্দের অর্থই কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে, সিনোনিম আসুক অথবা অ্যান্টোনিম আসুক। মোট কথা হচ্ছে যখন আপনারা জব সিলেকশন প্র্যাকটিস করবেন অবশ্যই মূল যে প্রশ্নটা, মূল যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের সাথে সাথে 4টা যে অপশন থাকবে সেই 4টা অপশন বাংলা সহ আপনারা কি করবেন, মুখস্থ করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন। তাহলে কিন্তু অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমের যে ভয়টা, ভকেবুলারি যে ভয়টা, সেই ভয়টা কিন্তু থাকবে না। অবশ্যই এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন একটা সময় আপনারা ভালো কিছু করবেন। মোট কথা হচ্ছে যে কোনো একটা রাইটারের বই আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে সিনোনিম অ্যান্টোনিমের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ধীরে ধীরে প্রতিদিন 10টা, 15টা, 20টা করে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, খাতায় নোট করতে থাকেন। অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসবে, আপনি এইখান থেকে ভালো মার্কস ক্যারি করতে পারবেন। যারা সিনোনিম অ্যান্টোনিম থেকে ভালো মার্ক ক্যারি করে তারাই কিন্তু বেশিরভাগ চাকরি পায়। ওকে, এরপরে কারেক্ট স্পেলিংটা কিন্তু আমি বেশি বেশি স্টার দিয়ে রেখেছি। কারেক্ট স্পেলিংটি দেখা যায় যে 2-3 থাকে, ঠিক আছে, 1-2টা তো অবশ্যই থাকবে, অনেক সময় 3টাও থাকে। প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে আপনারা রিসার্চ করে দেখবেন, কারেক্ট স্পেলিং একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের বানান ভুল থাকবে, আবার বানান মনে করেন যে বেশি করে দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেই ওয়ার্ডটাকে কারেকশন করতে হবে, ঠিক আছে। কারেক্ট স্পেলিংটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা বই, যে কোনো রাইটারের একটা বই আপনি কিনে নিয়ে আসবেন, সেই বইটা অবশ্যই আপনি ফলো করবেন এবং বেশি বেশি করে খাতায় নোট করে প্র্যাকটিস করবেন। আপনি যখন খাতায় নোট করে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনি যখন বেশি বেশি লিখবেন, তখন কিন্তু এই কারেক্ট স্পেলিং আপনি কি হয়ে যাবেন, আপনি বস হয়ে যাবেন। কারেক্ট স্পেলিংটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়, কনফিউশন ধরাই দেয়। সুতরাং কনফিউশনটা দূর করার জন্য অবশ্যই আপনাকে খাতায় বেশি বেশি করে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওকে, যে কোনো একটা রাইটারের বই নিয়ে আসেন, যেগুলো প্রিভিয়াস যে চাকরির পরীক্ষায় আসছে ওইগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি খাতায় নোট করে রাখেন এবং অবশ্যই আপনি কি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এরপরে আমি লিখে রেখেছি ফ্রেজ এবং ইডমস থেকে কিন্তু অবশ্যই 1টা বা 2টা মার্কস অবশ্যই আছে। ফ্রেজ এবং ইডমস অবশ্যই একটা মুখস্থের বিষয়। প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে বিসিএস সহ আগের মানে প্রিভিয়াস যে জব সলিউশন আছে ওইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে ইডমস অ্যান্ড ফ্রেজ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে এবং ওই যে কোনো একটা বই থেকে অবশ্যই যেগুলো গুরুত্বপূর্ণ স্টার মার্ক দেওয়া সেগুলো আপনি একটু বিস্তারিত পড়ে নেবেন। অবশ্যই এটা কিন্তু মুখস্থের বিষয়, আপনি যত বেশি মুখস্থ করতে পারবেন তত কিন্তু আপনার কি হবে, লাভ হবে। এরপর আমি লিখে রেখেছি 5 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন থেকে কিন্তু অবশ্যই 1-2টা মার্ক চলে আসে। আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো রিসার্চ করেছেন অথবা দেখেছেন, ট্রান্সলেশনটা কিন্তু অবশ্যই 1-2টা মার্ক আসে। বিশেষ করে আপনি যখন ভাইবা দিতে যাবেন অবশ্যই আপনাকে 1টা থেকে 2টা
অবশ্যই ট্রান্সলেশন কিন্তু ধরবে। আমার কিন্তু ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমাকে কিন্তু 2টা ধরেছিল, ঠিক আছে। সুতরাং অবশ্যই ট্রান্সলেশনটা এমনভাবে আপনি প্রিপারেশন নেবেন যেন আপনি একদম রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। এটা আপনার জন্য কি হবে, ভালো হবে। অবশ্যই আপনার বেসিকটা স্ট্রং হবে এবং আপনি ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ভালো ধারণা চলে আসবে। অবশ্যই ট্রান্সলেশনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি ভকেবুলারির মধ্যে এই কয়েকটা টপিক যদি আপনি ভালো করে পড়েন এবং প্রিভিয়াস কোশ্চেনটা আগে নোট করবেন, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নোট করে বারবার রিভিশন দিবেন। ওকে, সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই 100% চলে আসবে, আপনি নিজেও জানেন সিনোনিম অ্যান্টোনিম আসবে, বাট আপনাকে পারতে হলে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে কারেক্ট স্পেলিং অবশ্যই 1টা 2টা আসবে, 3টাও আসতে পারে। কারেক্ট স্পেলিংটা প্র্যাকটিস করার জন্য আপনাকে সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে, খাতায় বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপরে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা কিন্তু মুখস্থের একটা বিষয়, আপনি অবশ্যই বেশি বেশি করে খাতায় নোট করে প্র্যাকটিস করবেন এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই সেগুলো আপনি প্র্যাকটিস করবেন। এরপরে যে ট্রান্সলেশনটা আছে, ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা স্বাভাবিকভাবে যদি কথা বলতে চাই অনেক সময় ট্রান্সলেশনের প্রয়োজন হয়, আপনারা ট্রান্সলেশনটা ঠিক সেভাবেই প্র্যাকটিস করবেন। এরপরে যে লিটারেচার পার্টটা আছে, আমি বলেছি এর আগের ভিডিওতে বলেছি যে লিটারেচার পার্টটা যে আছে বিসিএস এবং অল জব এক্সাম কোশ্চেন, মানে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার যে লিটারেচারগুলো আছে সেই লিটারেচার যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে পারেন এবং ওইগুলো যদি নোট করে রাখতে পারেন, অবশ্যই যে 1টা 2টা মার্ক যে লিটারেচার থেকে আসে সেই লিটারেচার থেকে আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে শেক্সপিয়র সম্পর্কে যদি আপনি পড়তে পারেন, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, কারণ শেক্সপিয়র সম্পর্কে দেখা যায় যে বিসিএস সহ চাকরি পরীক্ষা তো আসে, প্রাইমারিতে কিন্তু একটু বেশি বেশি করে আসে। আপনার প্রাইমারি যে বিগত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি রিসার্চ করতে পারেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন যে শেক্সপিয়র সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। মূল কথা হচ্ছে যে লিটারেচারের জন্য আপনার খুব বেশি টেনশন করতে হবে না। লিটারেচার আপনি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায়, বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, তারপরে শিক্ষক নিবন্ধন সহ ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে যেখানে আপনার কি আসে, লিটারেচার আসে, সেই লিটারেচারগুলো ব্যাখ্যা সহ আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই লিটারেচার নিয়ে কোনো ভয় নেই। মোট কথা হচ্ছে যে ইংলিশের যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে 20-এ 20 আপনি যদি না পান তাতে কিন্তু সমস্যা নেই। আপনি যদি 17 থেকে 18 মার্ক ক্যারি করতে পারেন, মানে হচ্ছে আপনি এনাফ মার্ক ক্যারি করতে পেরেছেন, মানে 17-18 পাওয়া মানে হাইস্ট মার্ক পাওয়া। ওকে, সুতরাং আপনি যদি একটু কৌশলী হন, আপনি যদি একটু আপনার কি হয় এই যে আপনার সিলেবাসগুলো যদি কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব এবং কম গুরুত্ব যদি বুঝতে পারেন এবং কোন বিষয় থেকে কয়টা করে প্রশ্ন আসে এটা কিন্তু যদি বুঝতে পারেন, অবশ্যই আপনি কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারবেন। কথা হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ বেশি, যেখান থেকে প্রশ্ন আসে বেশি, ওইটা কিন্তু আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং বিশেষ করে আপনার বেসিকটা একদম ক্লিয়ার রাখবেন। বেসিকটা যখন ক্লিয়ার রাখবেন তখন আপনার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্ন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। আপনারা যাদের স্বপ্ন আছে প্রাইমারি শিক্ষক হওয়ার, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল, কারণ এইটা হচ্ছে একটা মহান পেশা। আপনি যদি প্রাইমারি শিক্ষক হন, আপনার সব দিক থেকে আপনি বেনিফিটেড হবেন। আপনি নিজের এলাকা থেকে চাকরি করতে পারছেন, আপনি স্যালারিটা ভালো পাচ্ছেন, আপনার সম্মানটা থাকছে হাই লেভেলের, আপনি একজন শিক্ষক মানুষ, এবং আপনার যে বাড়িতে বসে থেকে কাজ, মানে বাড়িতে থেকে নিজের বাড়ি থেকে কাজ করতে পারছেন, আপনি চাকরির পাশাপাশি আপনার ব্যবসা করতে পারছেন, ওভারঅল আপনি সব কিছুই করতে পারছেন। সুতরাং যাদের টার্গেট আছে প্রাইমারি শিক্ষক হওয়ার, তারা আমার ভিডিও যারা দেখছেন, আমার যারা অনুসারী আছেন, অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে এবং আপনারা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা প্রস্তুতি নেন। এখন কিন্তু বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য প্রিপারেশন নেয়। সুতরাং যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন বা যারা গ্রাম অঞ্চল থেকে আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু অবশ্যই আর দেরি না করে কবে সার্কুলার দিবে এই ভেবে সময় নষ্ট না করে আজকে থেকে আপনি পড়াশোনা শুরু করেন। আজকে থেকে 7-8 ঘন্টা নিয়মিত প্রতিদিন আপনি পড়াশোনা শুরু করেন। অবশ্যই আপনি পরিশ্রম করলে অবশ্যই কিন্তু আপনি এবার চাকরি পাবেন, কারণ এইবার কিন্তু মেধায় চাকরি পাবে, ঠিক আছে। 93% মেধা, 93% যদি মেধা হয়, তার মানে আপনার যদি মেধা থাকে, আপনার যদি চেষ্টা থাকে, আপনার যদি স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। ক্লিয়ার? মূল কথা হচ্ছে যে এখন কিন্তু দুর্নীতিটা হচ্ছেই না, ঠিক আছে। এখনই সময় আপনাকে সরকারি চাকরি পাওয়ার। সুতরাং পরিশ্রম করতে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।